অজানা কোনো কারণে পূর্বপুরুষদের আত্মা ভর করে পার্ক নামক একটি কোরিয়ান ফ্যামিলির ওপর। সেই অভিশাপ থেকে বাঁচতে কবর খুঁড়ে তুলে আনতে হবে প্রায় 100 বছরের পুরানো এক কফিনকে। কিন্তু কবরের মুখ খুললে রহস্য আরও ঘনীভূত হয়। ঘটতে থাকে শরীরের রক্ত হিম করা ভয়ানক সব ঘটনা। এক্সহুমা কোরিয়ার বক্স অফিস লন্ডভন্ড করে দেওয়া মুভিটার প্লটটি ঠিক এমনই। সারা বিশ্বে শোরগোল ফেলে দেওয়া এই মুভিটি এখন কোরিয়ার সবথেকে ব্যবসা সফল মুভি। তো চলুন আজকে এই মুভিটার ইনসাইডেই দৃষ্টিপাত করা যাক। মুভিটি শুরু হয় হাওরিম ও তার সহকারী বঙ্গিলকে দেখিয়ে। হাওরিম পেশায় একজন শামান বা ওঝা। তার আগেই হাজির হয় আমেরিকার একটি হাসপাতালে, যেখানে কোরিয়া থেকে আমেরিকায় আসা পার্ক ফ্যামিলির একটি বাচ্চা অসুস্থ। বাচ্চাটি তার জন্ম থেকেই অসুস্থ, কিন্তু কোনো ডাক্তারি চিকিৎসায় কাজ হচ্ছে না। বাচ্চাটির বাবা পার্ক জিয়াং বলেন যে তাদের ফ্যামিলির প্রতি জেনারেশনের বড় সন্তান এমন অস্বাভাবিক অসুস্থতার শিকার হয়। এর আগে তার বড় ভাই রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে পাগল হয়ে মারা যায়, আর তারপরেই তার ছোট বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। হাওরিম সবকিছু যাচাই করে বুঝতে পারে যে বাচ্চাটির গায়ে পার্ক জিয়াংয়ের মৃতদাতার অভিশাপ লেগেছে, যাকে বলা হয় অ্যানসেস্টর কল বা পূর্বপুরুষদের ডাক। সমস্যা থেকে বাঁচতে হলে পার্কের দাদার কবরটি খুঁড়ে তার লাশকে অন্য কোথাও দাফন করতে হবে। তাই হাওরিম ও বঙ্গিল কোরিয়ায় ফিরে আসে এবং দেখা করে বিখ্যাত আধ্যাত্মিক ভূতত্ত্ববিদ কিম সাং দেওক ও তার সহকারী ইয়ংগেনের সাথে, যাদের কাজ হচ্ছে কবর থেকে লাশ প্রতিস্থাপন করা। কবর থেকে লাশ প্রতিস্থাপনের এই পদ্ধতিকে বলা হয় এক্সহুমা। মুভির নামটি মূলত এখান থেকেই এসেছে। সিন শিফট হয়। তারা সবাই মিলে জিয়াংয়ের দাদার কবরের উদ্দেশ্যে বের হয়। কবরটা ছিল লোকালয় থেকে বহু দূরে এক নির্জন পাহাড়ি উপত্যকায়, যার ঠিক পাশেই দুই কোরিয়া ভাগ হয়ে গিয়েছে। কিম সাং জিয়াংকে জিজ্ঞেস করেন যে তার দাদা এত বিত্তবান হওয়া সত্ত্বেও কেন তাকে এমন অদ্ভুত নির্জন জায়গায় কবর দেয়া হয়েছে। জিয়াং বলেন তার দাদার সময়ে একদল গ্রেভ রোবার বা কবরচোর ধনী ব্যক্তিদের কবর চুরি করত দামি জিনিসপত্রের আশায়। তাই তৎকালীন এক শামানের নির্দেশেই তার দাদাকে এখানে কবর দেয়া হয়েছে। কিম সাং কবরের আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে ভয়ঙ্কর কিছুর আভাস পান। তিনি কবরটি খুঁড়তে অস্বীকৃতি জানান এবং যাবার আগে বলেন যে তিনি তার 40 বছরের ক্যারিয়ারে এমন ভয়ঙ্কর কবর আর দেখেননি। রাতে হাওরিম আবারও কিমের সাথে আলোচনায় বসে, কিন্তু কিছুতেই কিম রাজি না হওয়ায় হাওরিম একটি বিকল্প প্রস্তাব দেয়, যেখানে লাশ নয় বরং আত্মাকে প্রতিস্থাপন করা হবে। এই পদ্ধতিতে লাশটিকে পুনরায় প্রতিস্থাপনের বদলে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। কিম সাং এই প্রস্তাবে রাজি হয়। পরের দিন কিম সাংয়ের অধীনে একদল লোক কবর খুঁড়ছিল। তার পাশেই হাওরিম একটি বিশেষ রিচুয়াল পালন করছিল, যাতে করে আত্মাটি লাশ থেকে বের হতে না পারে। এখানে হাওরিমের রিচুয়াল পারফর্মটি ছিল চোখ ধাঁধিয়ে দেবার মতো সুন্দর। কবর খোঁড়ার এক পর্যায়ে তারা জিয়াংয়ের দাদার কফিনটি খুঁজে পায় এবং গাড়িতে কফিনটি তুলে সেখান থেকে চলে যায়। কিন্তু যারা কবর খুঁড়ছিল তাদের মধ্যে একজন তখনও তার বেলচা দিয়ে দামি জিনিসপত্রের আশায় সেই কবরটি খুঁড়ছিল। ঠিক তখনই গর্তটির নিচ থেকে এক অদ্ভুত ডোরাকাটা সাপ বের হয়ে আসে। সাপটির মুখ ছিল খানিকটা মেয়েদের মুখের মতো, যা জাপানিজ মাইথোলজির নূরে অন্না তথা পানির প্রতীককে ইঙ্গিত করে। তবে গোর্খোদক লোকটি সেটিকে একটি সাধারণ সাপ মনে করে তার বেলচা দিয়ে 2 টুকরো করে ফেলে। মরার পূর্বে সাপটি ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, যার শব্দ পাহাড়ের কোনায় কোনায় প্রতিধ্বনিত হয়। প্রায় সাথে সাথেই আশেপাশের পরিবেশটা কেমন বদলে যেতে শুরু করে। পরিষ্কার আকাশটা মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায় এবং সেই সাথে শুরু হয় প্রবল বৃষ্টি। এক ঝলক বাতাস যেন উড়ে গেল সেই লাশবাহী গাড়িটার দিকে। এদিকে কিম সাং জানান বৃষ্টির কারণে এখন লাশটি পোড়ানো সম্ভব নয়। তাদেরকে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই কফিনটিকে আপাতত একটি হাসপাতালের মর্গে রাখা হয়। কিম সাং এরপর সেই পাহাড়ি উপত্যকার পাশের একটি টেম্পলে যান কবরটি সম্পর্কে আরও কিছু জানার জন্য। সেখানকার পুরোহিতের সাথে কথা বলে কিম জানতে পারেন যে সেই কবরচোর বা গ্রেভ রোভারের দল গুপ্তধনের আশায় সেই কবরটির আশেপাশে প্রায়ই খোঁড়াখুড়ি করত এবং তাদের তুলে আনা কিছু মেটাল রডও পাওয়া যায়। কিন্তু অবাক করা বিষয় হলো সেই চোরগুলোকে পরে আর খুঁজে পাওয়া যায় না, আর কবরটিও যুগের পর যুগ ধরে অক্ষত থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি সেই কবরটিকে পাহারা দিয়ে যাচ্ছে। কিম যখন সেই টেম্পেলে, তখন হাসপাতালের মর্গের এক কেয়ারটেকার জিয়াংয়ের দাদার কফিনের কারুকার্য দেখে ভাবতে থাকে ভেতরে হয়তো কোনো গুপ্তধন আছে। তাই লোভের শিকার হয়ে কফিনটা খুলতেই একটা দমকা হাওয়া বের হয়ে চলে যায়। সিন শিফট হয়।
আমরা দেখতে পাই জিয়াংয়ের বাবা একা ঘরে বসে নিজের মৃত বাবার কথা ভাবছিলেন। ঠিক এমন সময়ই জানালার বাইরে থেকে তার মৃত বাবার কণ্ঠ শুনতে পান, যে তাকে জানালা খুলে দিতে বলে। বৃদ্ধ লোকটি মন্ত্রমুগ্ধের মতো জানালাটি খুলে দিতেই জিয়াংয়ের দাদা নিজের সন্তানকে মেরে খেয়ে ফেলে। ঘটনা জানতে পেরে হাওরিম জিয়াংকে সাবধান করে যে তার দাদার আত্মা এখন কফিনের বাইরে, যে দাদার সম্পত্তির জন্য তারা আজ এত শান্তিতে দিন কাটাচ্ছে, সেই দাদার মৃত্যুর পর তারা স্বার্থপরের মতো আমেরিকায় চলে গিয়েছে। এমনকি একবারের জন্য তার কবরে কোনো শ্রদ্ধা বা খাবার নিবেদন করেনি। এজন্যই তার দাদার প্রতিশোধপরায়ণ ও ক্ষুধার্ত আত্মা তার বংশধরদেরকে মেরে খেয়ে ফেলবে। হাওরিম ফোনে জিয়াংকে বলে যে তারা যাবার আগে যেন সে কোনো মতেই জানালা না খুলে। ফোনে কথা বলতে বলতে জিয়াং শুনে যে দরজার ওপাশ থেকে হাওরিম ও কিম তাকে ডাকছে। অবাক হয়ে জিয়াং ফোনে হাওরিমকে বলে যে সে এত দ্রুত কিভাবে আসলো। ততক্ষণে ফোনের হাওরিমের কণ্ঠ পরিবর্তন হয়ে যায়। সে ভারী কণ্ঠে বলে যে বাঁচতে চাইলে এখনই জানালা খুলে দে। দ্বিধাগ্রস্ত হয়ে জানালা খুলে দিতেই দাদার আত্মা মুহূর্তেই জিয়াংকে পজেস্ট করে ফেলে। ততক্ষণে কিম ও হাওরিম দরজা খুলে ফেলেছে। জিয়াং তাদের সামনেই ঢক ঢক করে কয়েক বোতল পানি পান করলো, যেন সে 1000 বছর ধরে তৃষ্ণার্ত ছিল। এরপর কিমের দিকে তাকিয়ে অদ্ভুত একটা লাইন বলে, দ্য ফক্স কার্সড অব দ্য টাইগার্স ওয়েস্ট। এরপর নিজেই নিজের ঘাড় মোটকে মারা যায়। কিম সাং এবং হাওরিম দুজনেই বুঝতে পারে এখন এই লাশটিকে না পড়ালে আত্মাটি পার্ক পরিবারের শেষ প্রজন্ম সেই ছোট বাচ্চাটিকেও খেয়ে ফেলবে। তাই জিয়াংয়ের ফুপুর অনুমতি নিয়ে আত্মাটি বাচ্চাটিকে মেরে ফেলার ঠিক এক মুহূর্ত আগে লাশটিকে জ্বালিয়ে দেওয়া হয়, আর এভাবেই সেই অতৃপ্ত আত্মাটিকে ধ্বংস করা হয়। কি ভাবছেন, মুভিটির গল্প এখানেই শেষ? মূলত এক্সহুমা মুভির গল্প শুরুই হয় এখান থেকে। ছোট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের এই চ্যানেল থেকেই সামনে সর্বকালের সেরা টিভি সিরিজ গেম অফ থ্রোনসের পূর্ণাঙ্গ বাংলা এক্সপ্লেইন করা হবে। এই সিরিজ লাভারগণ চাইলে চ্যানেলটির সাথে যুক্ত হতে পারে। এর কিছুদিন পরে কিম সাং সেই গোরখোদকের সাথে দেখা করে যে সেই নূরে অন্না সাপটিকে মেরেছিল। লোকটি বলে সেই সাপটিকে মেরে ফেলার পর থেকেই তার শরীর অসুস্থ এবং রাতে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। শুনে কিম সাং সেই সাপটিকে দেখার জন্য সেই কবরটির কাছে আবার যায়। বেলচা দিয়ে সাপটির দেহ খোঁজার জন্য কোপ দিতেই কবরের নিচে শক্ত কিছু অনুভব করেন। একটু মাটি সরাতেই কিম সাং যা দেখলেন তাতে তার রক্ত যেন হিম হয়ে গেল। সেখানে রয়েছে আরও একটি কফিন, যা শুয়ে নয় বরং খাড়াখাড়ি পুঁতে দেয়া হয়েছে। কিম সাংয়ের দলের লোকেরা এসে ঘুরে সেটিকে বের করলে দেখা যায় প্রায় 10 ফুট লম্বা কাটা তার দিয়ে পেঁচানো এক কালো কফিন। কফিনটিকে এবার আর হাসপাতালে নয় বরং পাশের সেই টেম্পেলে নিয়ে যাওয়া হয়, যেখানে মন্ত্রপড়া ময়দা এবং ঘোড়ার রক্ত দিয়ে কফিনটিকে সুরক্ষিত করা হয়। ঘটনাক্রমে সেই টেম্পেলের দেয়ালে কিম সাং একটি ছবি দেখতে পান, যেখানে কয়েকজন জাপানিজ ব্যক্তির সাথে জিয়াংয়ের দাদাও ছিল। কিম সাং এরপর দেখা করেন জিয়াংয়ের ফুপুর সাথে এবং তাকে তার বাবার ছবিটি সম্পর্কে জানতে চাইলে এখানে একটি গোপন সত্য প্রকাশিত হয়। সেই ওঝা যার নির্দেশে জিয়াংয়ের দাদার লাশ অমন ভয়ঙ্কর জায়গায় সমাহিত করা হয়েছিল, সেই ওঝা কোরিয়ার নয় বরং ছিলেন একজন জাপানিজ। তখন প্রায় 25 বছর ধরে জাপান কোরিয়ার মধ্যে যুদ্ধ চলছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে জিয়াংয়ের দাদা নিজ দেশ কোরিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন সম্পদ ও টাকা পয়সার লোভে। কিন্তু এখন প্রশ্ন হলো, জাপানিজদের সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তার দাদাকে কেন অমন অভিশপ্ত জায়গায় দাফন করা হয়েছিল, যার নিচে ইতিমধ্যেই একটি কফিন ছিল? সেরাতে টেম্পেলে সবাই ঘুমিয়ে যাবার পর মাঝরাতে হাওরিমের সহকারী বঙ্গিল ভয়াবহ দুঃস্বপ্ন দেখে যে সেই টেম্পেলের পুরোহিত রক্তমাখা শরীরে তাকে বলছে যে কেউ একজন তার লিভার খেয়ে ফেলেছে আর সে এখন তার লিভার খাবে। ঘুম থেকে উঠে বঙ্গিল হাওরিমকে খুঁজতে গিয়ে যা দেখে তাতে তার হৃৎপিণ্ড জমে যায়। প্রায় 10 ফুট লম্বা দানবাকৃতির কিছু একটা সেই পুরোহিতের মাথা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। হাওরিম ও বঙ্গিল সেই কফিনের কাছে গিয়ে দেখতে পায় কফিনের ডালাটা খোলা, সেখানে একটি জাপানি সামুরাই যোদ্ধাদের হেলমেট পরে রয়েছে। ঠিক এমন সময় সেই দানবটি, যার উচ্চতা প্রায় 7 সুই সুই, সে হাওরিমকে জাপানিজ ভাষায় তার পরিচয় জানতে চায়। হাওরিম এখানে চালাকি করে বলে যে সে মানুষ নয় বরং তার অনুসারী দাস, কিন্তু দানবটি বুঝে যায় যে হাওরিম একজন মানুষ। এ সময় দানবটি হাওরিমকে ধরতে গেলে বঙ্গিল একটি সূচালো রড নিয়ে আক্রমণ করে, কিন্তু বর্ম পরে থাকায় দানবটির কিছুই হয় না,
বরং দানবটি বঙ্গেলের পেটে তার আঙুল ঢুকিয়ে বঙ্গেলকে অচেতন করে দেয়। এরপর দানবটি হাওরিমকে ধরতে গেলে তার নজর পড়ে সেই জাপানিজ টেম্পেলের দিকে। মূলত দানবটি এই টেম্পেলেরই অনুসারী ছিল। এখান থেকে সে হঠাৎই আগুনের গোলায় রূপান্তর হয়ে আকাশের দিকে উঠে যায়। আগুনের গোলার দিকে তাকিয়ে হাওরিম কিছু বিচ্ছিন্ন ভীষণ দেখতে পায়। হাওরিম তার ভীষণে সেই জাপানিজ ওঝা বা শামানকে দেখতে পায় যে জিয়াংয়ের দাদাকে ওইখানে কবর দিয়েছিল। ওই শামানেই কিছু রিচুয়ালসের মাধ্যমে এই দানবটিকে তৈরি করেছিল। বোঝা যায় সব কিছুর পেছনে জাপানিজ শামানই দায়ী। সিন শিফট হয়, বঙ্গেলকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাওরিম তাকে দেখেই বুঝতে পারে যে বঙ্গেল এখনো সেই দানবটি দ্বারা পজেসড। সে অচেতন অবস্থাতেই বলতে থাকে সে আসছে। অন্যদিকে কিম সাং দানবটির রহস্য ভেদ করার জন্য সেই টেম্পেলের পুরানো নথি এবং ছবি ঘাঁটতে গিয়ে সকল রহস্য সমাধান করে। পার্ক ফ্যামিলির জিয়াং তার মৃত্যুর আগে বলে গিয়েছিল, দ্য ফক্স কার্স অব দ্য টাইগার্স ওয়েস্ট। কোরিয়া দুই ভাগে বিভক্ত হওয়ার আগে মানচিত্রে কোরিয়াকে দেখতে ঠিক বাঘের মতোই লাগত। আর জিয়াংয়ের দাদার কবরে পাওয়া অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হিসেব করলে দুই কোরিয়া যেখানে বিচ্ছিন্ন হয়েছে সেখানে, অর্থাৎ বাঘের কোমরেই পড়ে। গুজব রয়েছে যে জাপান কোরিয়া যুদ্ধের সময় কিছু জাপানিজ শামান কালো জাদুর মাধ্যমে কোরিয়াকে ভাগ করে ফেলতে চেয়েছিল। এজন্য তারা কোরিয়ার মাঝামাঝি এক ধরনের মেটাল রড পুঁতেছিল যার মধ্যে খোদাই করা ছিল ব্ল্যাক ম্যাজিক। কিম সাং এর মাধ্যমে আমরা জানতে পারি যেসব গ্রেভ রোভার বা কবর চোররা সে সময় মেটাল রড তুলে ফেলেছিল তারা আদতে কোনো চোর ছিল না, বরং ছিল দেশপ্রেমিক। ওই মেটাল রডগুলো তুলে ফেলার মাধ্যমে তারা মূলত কোরিয়াকে রক্ষা করতে চেয়েছিল। এভাবে তারা ৯৯টি রড তুলে ফেলে, কিন্তু শেষ একটি রডকে তারা কোথাও খুঁজে পায়নি। দ্য ফক্স অর্থাৎ সেই দ্রুত জাপানিজ শামান কার্সড অব দ্য টাইগার্স ওয়েস্ট মানে কোরিয়ার মাঝখানে কালো জাদুর রডটি পুঁতে রেখেছিল। কিম সাং বলেন যে তার মনে হচ্ছে সেই শেষ রডটিকে পাহারা দিতেই শামান হয়তো এই দানবটিকে তৈরি করেছে। হয়তো তার কবরের নিচেই রয়েছে সেই সর্বশেষ রডটি। অন্যদিকে হাওরিম আবিষ্কার করে যে বঙ্গেলের গায়ে কোরিয়ান মন্ত্রের ট্যাটু থাকার জন্যই দানবটি তাকে মারতে পারেনি। তাই সবাই তাদের গায়ে কোরিয়ান মন্ত্র ট্যাটু করে নেয়। প্ল্যান করা হলো হাওরিমের দল দানবটিকে কৌশলে কবরের বাইরে নিয়ে মন্ত্র পড়া ঘোড়ার রক্ত দিয়ে দানবটিকে মারবে অথবা দুর্বল করে দিবে। আর এই সুযোগে কিম সাং কবর খুঁড়ে নিচ থেকে সেই কালো জাদুর রডটি বের করে নিয়ে আসবে। দানবটিকে আকৃষ্ট করতে হাওরিম কবর থেকে দূরের একটি গাছ পর্যন্ত সুইট ফিশ নামক এক ধরনের মাছ ছিটিয়ে দেয়, যা জাপানের সৈন্যদলের প্রতীক। সন্ধ্যার অন্ধকার নামতেই দানবটি তার কবর থেকে বের হয়ে আসে মাছের গন্ধে। অন্যদিকে এই সুযোগে কিম সাং কবরে সেই শেষ মেটাল রডটি খুঁজতে থাকে। এই সময় দানবটি গাছের আড়ালে থাকা হাওরিমকে দেখে ফেলে তাকে মারতে গেলে হাওরিমের দাদির আত্মা তাকে সেই যাত্রায় বাঁচিয়ে নেয়। এদিকে অবাক করার বিষয় হলো কিম সাং সেই কবরে কিছুই খুঁজে পায় না। পালাতে থাকা হাওরিম দেখতে পায় আবারও আগুনের গোলায় পরিণত হয়ে দানবটি তার কবরের দিকে ফিরে যাচ্ছে, যেখানে তখনও কিম রডটি খুঁজছেন। কিম কবরের মাঝে দাঁড়িয়ে দেখতে পান তার মৃত্যুর দূত উড়ে উড়ে তার দিকেই আসছে। পরক্ষণেই দানবটি তার আঙুলের সূচালো নখ কিমের পিঠে ঢুকিয়ে দেয় এবং সেই মুহূর্তেই উপর থেকে তার সহকারী মন্ত্রপড়া ঘোড়ার রক্ত ঢেলে দিলে দানবটির শরীর ঝলসে যায়। এ সময় দানবটি তার দুই হাতে হাওরিম ও কিমের সহকারীকে চেপে ধরেন। তবে দানবটি হাওরিমের গলা চেপে ধরলে হাওরিম আরও একবার কিছু ভীষণ দেখতে পায়, আর এর দ্বারাই দানবটির আসল রহস্য উন্মোচিত হয়। জাপান কোরিয়া যুদ্ধের চরম সময়ে দ্য ফক্স অর্থাৎ সেই জাপানিজ শামান একজন জাপানিজ জেনারেলের মাথা কেটে তার শরীরের সমস্ত অঙ্গগুলোর সাথে বিভিন্ন পশুর অঙ্গ সেলাই করে প্রায় 10,000 কোরিয়ান সৈন্যের রক্ত দিয়ে ভেজা একটি জ্বলন্ত তরোয়াল জেনারেলের গলা দিয়ে ঢুকিয়ে পুনরায় মাথাটি সেলাই করে তাকে খাড়া অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হয়। অর্থাৎ সেই সর্বশেষ রডটি আর কোথাও নয়, বরং দানবটির শরীরেই ঢোকানো। আর সবার ওপরে একজন সম্ভ্রান্ত কোরিয়ান অর্থাৎ জিয়াংয়ের দাদাকে কবর দেওয়া হয়, যাতে করে সেই তথাকথিত কবরচোরেরা সেখানে ঘুরতে গেলে আইনি সমস্যা তৈরি হয়। জাপানি মাইথোলজি অনুসারে কোনো কিছুকে সিল করতে হলে 5টি উপাদানের সার্কেল আবশ্যক। এই উপাদানগুলো হলো মাটি, আগুন, কাঠ, লোহা ও পানি, যাদেরকে একসাথে ইউনিয়াং বলা হয়। এই 5টি উপাদান দিয়েই দানবটিকে সিল করা হয়েছিল, কিন্তু নুরেঅন্না নামক সেই সাপটিকে মেরে এই এলিমেন্ট সার্কেলটিকে ধ্বংস করা হয়, যার ফলে দানবটিও মুক্ত হয়ে যায়।
এর মধ্যে কিমের সহকারী একটি সূচালো লোহার টুকরা দিয়ে দানবটিকে আঘাত করলে দেখা যায় যে দানবটির উপর তার কোনো প্রভাবই পড়েনি। কিম সাং এতক্ষণে পুরো বিষয়টি বুঝে ফেলে যে দানবটিকে ধ্বংস করতে হলে আবারও 5টি এলিমেন্ট সার্কেল সম্পূর্ণ হতে হবে। যেহেতু দানবটির মধ্যে জ্বলন্ত আগুনের তরবারি ছিল এবং মাটির ওপরেই দাঁড়িয়েছিল, তাই ইতোমধ্যে 3টি এলিমেন্ট সম্পূর্ণ ছিল। ফলে কিম সাং একটি কাঠের টুকরোর উপর ভেজা রক্ত লাগায়, যা বাকি দুটো উপাদান কাঠ ও পানির শর্তকে সম্পূর্ণ করে, এবং সেই টুকরোটা দিয়ে নিজের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে দানবটির সেলাই করা মাথাটি কেটে ফেলে। আর এভাবেই সেই জাপানিজ দানবের সমাপ্তি ঘটে। মুভিটির শেষ হয় বঙ্গিলের সুস্থতা ও কিম সাংয়ের মেয়ের বিয়ের দৃশ্যের মাধ্যমে।